আমাদের আজকের আলোচ্য বিষয় কি? চাহিদা। ওকে, আজকে আমরা চাহিদা নিয়ে আলাপ করব। তো স্যার, চাহিদা বা ডিমান্ড এই বিষয়টা আমরা সবাই জানি, এখানে যারা আছি আমরা কিন্তু সবাই চাহিদা ফিল করি, রাইট? এখন যদি তোমাদের প্রশ্ন করা হয় যে চাহিদা কি জিনিস, তো বলতে গেলে হয়তো অনেকে একটু কনফিউজড হয়ে যাবে যে আসলে তো এত চাহিদা আমাদের, বাট চাহিদা মানে কি? আচ্ছা দেখো, আমরা কোনো কিছু পেতে চাই, সিম্পলভাবে যদি আমরা বলি চাহিদা কাকে বলে, তো আমরা যারা আম পাবলিক আছি, সাধারণ মানুষ, অর্থনীতি বুঝি না, তারা হয়তো এইভাবে চিন্তা করবো যে আমি যা কিছু পেতে চাই তাই হচ্ছে কি চাহিদা। ওকে, কিন্তু যারা অর্থনীতি নিয়ে পড়াশোনা করে এরা কিন্তু যা কিছু পেতে চাই এই চাওয়াগুলোকে চাহিদা বলবে না। ওকে, বেসিক্যালি আমরা যা কিছু পেতে চাই এই প্রাপ্তি বা প্রত্যাশাগুলোকে পূরণ করার আর্থিক সক্ষমতা যদি আমাদের থাকে এবং আমরা যদি ওই চাওয়াগুলো পূরণ করার জন্য অর্থ ব্যয় করতে ইচ্ছুক হই, সেক্ষেত্রে ওই চাওয়াটাকে বলা হবে কি চাহিদা। ওকে, তাহলে কোনো একটা চাওয়া যদি চাহিদা হতে হয় তাহলে কয়টা শর্ত পূরণ করতে হবে? দুইটা শর্ত। এক, ওই চাওয়াটা পূরণ করার জন্য আমাদের আর্থিক সক্ষমতা থাকতে হবে, অ্যান্ড দেন দুই, শুধু আর্থিক সক্ষমতা থাকলেই হবে না, অর্থ ব্যয় করার ইচ্ছাটাও আমাদের মধ্যে থাকতে হবে। ওকে, ধরো আমরা এখানে যারা আছি আমাদের প্রত্যেকেরই একটা চাওয়া, সেটা হলো কি যে আমরা পিৎজা খেতে চাই। ওকে, তো আমরা এখানে যারা আছি প্রত্যেকেই পিৎজা খেতে চাই। আচ্ছা বলো তো, এখানে আমরা যারা আছি প্রত্যেকের পক্ষে পিৎজা কেনা সম্ভব নাকি সম্ভব না? অফকোর্স সম্ভব। পিৎজা কেনার মতো আর্থিক সক্ষমতা আমাদের সবারই আছে। কিন্তু বলো তো, এখানে কে কে আসো যে ডমিনোজে গিয়ে 1500 টাকা দিয়ে একটা পিৎজা কিনে খেতে চাও? আই থিঙ্ক বেশিরভাগই না। আচ্ছা, যারা চাও 1500 টাকা দিয়ে একটা পিৎজা কিনে খেতে, পিৎজাটা তার জন্য হচ্ছে চাহিদা। বাট যার টাকা আছে বাট 1500 টাকা খরচ করতে চাচ্ছ না পিৎজা কেনার জন্য, পিৎজাটা তার জন্য চাহিদা না। তাহলে শুধু আর্থিক সক্ষমতা থাকলেই আমরা চাহিদা বলবো না, অর্থ ব্যয় করার ইচ্ছাটাও আমাদের থাকতে হবে। ওকে, আমরা আরেকটা এক্সাম্পল দিই। ধরো এখানে আমরা যারা আছি সবাই তো কলেজে যাই, রাইট? তো কলেজে যাওয়ার জন্য আমাদের মানে একটা গাড়ি কেনা দরকার, মানে একটা গাড়ি প্রয়োজন, মানে পার্সোনাল কার প্রয়োজন। ওকে, অথবা একটা পার্সোনাল বাইক প্রয়োজন বা স্কুটি প্রয়োজন, অথবা একটা সাইকেল প্রয়োজন। ওকে, তো আমরা কলেজে যেতে চাই, দ্যাটস ওয়াই আমাদের প্রয়োজন কয়টা জিনিস? তিনটা। একটা পার্সোনাল কার, একটা পার্সোনাল বাইক, আর একটা কি পার্সোনাল বাইক সাইকেল। ওকে, বাইসাইকেল আর কি। এখন বলো তো, এখানে আমরা যারা আছি আমাদের কারো পক্ষে একটা গাড়ি কেনা সম্ভব? বাবার টাকা না, আমি বলতেছি নিজেদের টাকা দিয়ে একটা গাড়ি কেনা সম্ভব? নো। তাহলে গাড়িটা আমার চাওয়া, বাট গাড়ি কেনার আর্থিক সক্ষমতা কি আমাদের আছে? নো। তার মানে গাড়িটা আমাদের চাহিদা হবে না, বিকজ এটা কেনার আর্থিক সক্ষমতাটাই কি আমাদের নাই। এবার আসো, ধরো বাইকের কথা যদি বলি, বা স্কুটি, সাপোজ একটা স্কুটি 2 লাখ টাকা। তো আমাদের এখানে যারা আছে আমাদের সবারই 2 লাখ টাকা আছে। সাপোজ সে ছোটোবেলা থেকে ঈদের সালামি জমাতে জমাতে 2 লাখ টাকা আমাদের ব্যাংকে জমা হয়েছে। এখন বলো তো, এই 2 লাখ টাকা দিয়ে আমরা কি স্কুটি কিনতে চাই? যদি স্কুটি 2 লাখ টাকা দিয়ে কেনার আর্থিক সক্ষমতা আমাদের আছে, বাট আমরা অর্থটা ব্যয় করতে ইচ্ছুক না, ইন্টারেস্টেড না, দ্যাটস ওয়াই স্কুটি কেনার আর্থিক সক্ষমতা থাকা সত্ত্বেও স্কুটিটা আমাদের চাহিদা হবে না। কেন হবে না? বিকজ আমরা অর্থ ব্যয় করতে চাচ্ছি না স্কুটি কেনার জন্য, দ্যাটস ওয়াই এটাও আমাদের চাহিদা হবে না। এবার আসে একটা বাইসাইকেলের দাম কত? 20,000 টাকা। তো আমাদের 20,000 টাকা আছে এবং আমরা 20,000 টাকা দিয়ে একটা বাইসাইকেল কিনতে ইন্টারেস্টেড, ইচ্ছুক। সো বলা যায় এখানে বাইসাইকেলটা হচ্ছে কি আমাদের চাহিদা। আমি কি বুঝাইতে পারছি? তাহলে আমাদের একটা গাড়ি প্রয়োজন, একটা বাইক প্রয়োজন, একটা বাইসাইকেল প্রয়োজন। ওকে, গাড়িটাকে কি আমরা চাহিদা বলবো না? কেন বলবো না? বিকজ আমাদের গাড়ি কেনার আর্থিক সক্ষমতাটাই নাই। 2, বাইকটাকে কি আমরা চাহিদা বলবো না? কেন বলবো না? বিকজ আর্থিক সক্ষমতা আছে বাইক কেনার, কিন্তু আমরা অর্থ ব্যয় করতে ইচ্ছুক নই। 3, বাইসাইকেলটাকে কি আমাদের চাহিদা বলবো? ইয়েস। কেন? বিকজ বাইসাইকেলটা কেনার আর্থিক সক্ষমতা আমাদের আছে এবং আমরা অর্থ ব্যয় করতেও ইচ্ছুক। ওকে স্যার, তাহলে অর্থনীতির ভাষায় তোমার ওই ইচ্ছাটা বা ওই প্রয়োজনটা চাহিদা হিসেবে বিবেচিত হবে
যে ইচ্ছা বা প্রয়োজন পূরণ করার জন্য তোমার কয়টা কন্ডিশন ফুলফিল করতে হবে? দুইটা। এক, তোমার আর্থিক সক্ষমতা থাকতে হবে। দুই, এবং অর্থ ব্যয় করার ইচ্ছা থাকতে হবে ওই প্রয়োজনটা পূরণ করার জন্য। ওকে স্যার? আচ্ছা, তাহলে চাহিদা কাকে বলে আমরা কি এখন বলতে পারবো? তাহলে আমাদের ওই সমস্ত প্রয়োজনগুলোকে আমরা চাহিদা বলবো যে সমস্ত প্রয়োজনগুলো পূরণ করার আর্থিক সক্ষমতা আমাদের আছে এবং আমরা অর্থ ব্যয় করতে ইচ্ছুক। ওকে, আচ্ছা এবার আসো, তো আমরা তো এটা ওভারঅল চাহিদা কাকে বলে বুঝলাম। যদি কোয়েশ্চেন হয় যে কোনো একটা নির্দিষ্ট পণ্যের চাহিদা বলতে কি বুঝো, ধরো চালের চাহিদা বলতে কি বুঝো, অথবা ডালের চাহিদা বলতে কি বুঝো, অথবা তেলের চাহিদা বলতে কি বুঝো, যদি এটা কোয়েশ্চেন করা হয় তোমাকে। আচ্ছা, তো চাল এখানে একটা নির্দিষ্ট পণ্য, ডাল একটা নির্দিষ্ট পণ্য, তেল একটা নির্দিষ্ট পণ্য। তো এরকম কোনো একটা নির্দিষ্ট পণ্যের চাহিদা বলতে আমরা কি বুঝি, বা কোনো একটা নির্দিষ্ট পণ্যের চাহিদা বলতে বাজার চাহিদাকে বোঝানো হয় ওই পণ্যটার। হ্যাঁ, তো কোনো একটা নির্দিষ্ট পণ্য নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট মূল্যে দেশের সমস্ত ক্রেতা সাধারণ মোট যে পরিমাণ ওই পণ্যটা ক্রয় করতে ইচ্ছুক তাকেই বলা হবে কি ওই পণ্যের চাহিদা। ধরো আমরা একটা নির্দিষ্ট পণ্য সিলেক্ট করলাম, এটা হলো কি, ধরো তেল। ওকে, প্রতি লিটার ধরো 200 টাকা। তাহলে নির্দিষ্ট পণ্য তেল, প্রতি লিটারের নির্দিষ্ট মূল্য কত? 200 টাকা। ওকে, ধরো নির্দিষ্ট একটা বছর 2025 সাল, তাহলে 2025 সালে তেল নামক পণ্যটি 200 টাকা পার লিটার দরে বাংলাদেশের সমস্ত ক্রেতা সাধারণ বা জনসাধারণ মোট যে পরিমাণ তেল ক্রয় করতে ইচ্ছুক তাকেই বলা হবে কি তেলের চাহিদা। বুঝছো নাকি? সেম ধরো নির্দিষ্ট একটা পণ্য কি চাল, নির্দিষ্ট দর 80 টাকা কেজি। ওকে, নির্দিষ্ট সময় 2025 সাল, তাহলে 2025 সালে 80 টাকা দরে প্রতি কেজি চাল, 80 টাকা দরে বাংলাদেশের সমস্ত জনসাধারণ মোট যে পরিমাণ চাল ক্রয় করতে ইচ্ছুক তাকে বলা হবে কি স্যার? চালের চাহিদা। ওকে, তাহলে আমরা চাহিদাটাকে কয়ভাবে এক্সপ্লেইন করলাম? দুইভাবে। এক, আমাদের ওই সমস্ত প্রয়োজনকে আমরা চাহিদা বলবো যে প্রয়োজনগুলো পূরণ করার আর্থিক সক্ষমতা আমাদের রয়েছে এবং আমরা অর্থ ব্যয় করতে ইচ্ছুক। দুই, কোনো একটা নির্দিষ্ট পণ্যের চাহিদা বলতে আমরা বুঝি ওই পণ্যটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দামে দেশের সমস্ত জনসাধারণ মোট যে পরিমাণ ক্রয় করতে ইচ্ছুক। ওকে স্যার, তো এই হলো চাহিদার ধারণা। তো আমরা এখানে যারা আছে এখন চাহিদার বিষয়টা আমরা এক্সপ্লেন করতে পারবো। ওকে স্যার, আচ্ছা এখন আসো, তো আমাদের আজকের টপিকটা হচ্ছে কি চাহিদা। তো আমরা এই চাহিদার অংশে কি কি বিষয় আলোচনা করব এটা একটু দেখে নিই। হ্যাঁ, তো চাহিদার অংশে আমাদেরকে আলোচনা করতে হবে চাহিদা বিধি নিয়ে। তো চাহিদা বিধি কাকে বলে তোমরা জানো? এই যে আমরা বললাম যে নির্দিষ্ট একটা পণ্য নির্দিষ্ট দামে দেশের সমস্ত ক্রেতা সাধারণ মোট যে পরিমাণ ক্রয় করতে ইচ্ছুক তাকে বলা হয় কি উক্ত পণ্যের চাহিদা। ওকে, ধরো আমরা একটা পণ্য নিয়ে কথা বললাম চাল, নির্দিষ্ট দাম কত? 80 টাকা কেজি। দেশের সমস্ত মানুষ 1000 কেজি কিনতে চায়, তাহলে 80 টাকা দরে দেশের সমস্ত জনসাধারণ মোট কয় কেজি চাল কিনতে চায়? 1000 কেজি। তার মানে আমরা বলতে পারি যে চালের মোট চাহিদা কত? 1000 কেজি। বুঝছো স্যার? এখন এই যে চাল নামক পণ্যের যে চাহিদা, এই চাহিদাটা ডিপেন্ড করবে কার উপর জানো? চালের নিজস্ব দামের উপর। কার উপর? চালের নিজস্ব দামের উপর। যদি চাল নামক পণ্যটার নিজস্ব দাম বেড়ে যায় তাহলে কি হবে? চালের চাহিদাটা কমে যাবে, তখন মানুষ রুটি খাওয়া শুরু করে দেবে। আবার চাল নামক পণ্যের দাম যদি কমে যায় তাহলে কি হবে? চালের চাহিদা বেড়ে যাবে, তখন হয়তো মানুষ রুটি বাদ দিয়ে ভাত খাওয়া শুরু করবে। বুঝতে পারছো? তো এটা যে শুধু চালের জন্য প্রযোজ্য বিষয়টা তা না, যত রকমের পণ্য আছে প্রতিটা পণ্যের ক্ষেত্রেই এই সাধারণ নিয়মটা কি প্রযোজ্য। এবং অর্থনীতির ভাষায় কোনো একটা নির্দিষ্ট পণ্যের দামের সাথে তার চাহিদার যে বিপরীত সম্পর্ক, এই সম্পর্কটাকে কি বলা হয়? চাহিদা বিধি বলা হয়। ওকে, তাহলে আমরা যেমন দেখলাম যে চাল নামক পণ্যটা যখন দাম বেড়ে যাচ্ছে চালের চাহিদা কি হচ্ছে? কমে যাচ্ছে। দাম কমে গেলে চাহিদা কি হচ্ছে? বেড়ে যাচ্ছে। ওকে, ধরো তোমরা এখানে যারা আসছো, তো তোমরা
পিৎজা খেতে পছন্দ করো। এখন পিৎজার দাম কত? ধরো প্রতিটা পিৎজা, ধরো এমনি মানে স্ট্রিট ফুড হিসেবে যদি তুমি কিনো, প্রতিটা পিৎজা কত? ধরো 400 টাকা। তো তুমি সাথে 2 বার পিৎজা খাও। এখন যদি দাম, পিৎজার দাম 400 টাকা থেকে বেড়ে 1000 টাকা হয়, তাহলে বলো তোমার কি পিৎজা খাওয়ার সংখ্যাটা বেড়ে যাবে নাকি পিৎজার চাহিদাটা কমে যাবে? তোমার কাছে পিৎজার চাহিদা কি হবে? কমে যাবে। বর্তমানে সপ্তাহে তোমার পিৎজার চাহিদা কয়টা? 2টা, বাট দাম বেড়ে গেলে হয়তো তুমি সপ্তাহে 1টা পিৎজা খাবা, অনেকে হয়তো খাওয়া ছেড়েই দিবা, রাইট? তার মানে পিৎজার দাম বেড়ে যাওয়ার কারণে কি হচ্ছে? আমাদের কাছে পিৎজার চাহিদাটা কমে যাচ্ছে। আবার যদি এমন হয় যে 400 টাকা থেকে দাম কমে 200 টাকা হয়ে গেছে, তখন কি তুমি এখনকার মতো সপ্তাহে 2টা পিৎজা খাবা? নো, হয়তো তুমি কি করবা? 4টা পিৎজা খাবা বা 5টা পিৎজা খাবা, রাইট? তাহলে পিৎজার দাম কমে যাওয়ার কারণে তোমার কাছে কি হচ্ছে? পিৎজার চাহিদা বেড়ে যাচ্ছে। তাহলে আমরা একটা নির্দিষ্ট পণ্য বলতে কাকে বুঝতেছি? পিৎজা। মানে পিৎজার নিজস্ব দাম যদি বেড়ে যায়, স্বাভাবিকভাবেই মানুষের কাছে পিৎজার চাহিদাটা কি হচ্ছে? কমে যাচ্ছে। আবার পিৎজার নিজস্ব দাম যদি কমে যায়, স্বাভাবিকভাবেই পিৎজার চাহিদা মানুষের কাছে বেড়ে যাচ্ছে, মানুষ বেশি করে পিৎজা খাচ্ছে পূর্বের তুলনায়। তাহলে আমরা বলতে পারি যে এরকম প্রত্যেকটা পণ্যের ক্ষেত্রেই তার চাহিদা ডিপেন্ড করে কার উপর? তার নিজস্ব দামের উপর। এবং প্রতিটা পণ্যের চাহিদা এবং তার দামের মধ্যে রিলেশনটা কেমন? নেগেটিভ। কেমন রিলেশন? নেগেটিভ। কারণ পণ্যের নিজস্ব দাম যখন বেড়ে যায়, তখন পণ্যের চাহিদাটা কি হয়? কমে যায়। আর দাম যখন কমে যায়, চাহিদাটা কি হয়? বেড়ে যায়। আর অর্থনীতির ভাষায় পণ্যের নিজস্ব দামের সাথে নিজস্ব চাহিদার যে বিপরীতমুখী সম্পর্ক, এই সম্পর্কটাকে কি বলা হয়? চাহিদা বিধি বলা হয়, ওকে? বা ল অফ ডিমান্ড বলে। এটাকে আমরা ইংলিশে কি বলি? ল অফ ডিমান্ড, বাংলায় চাহিদা বিধি। তো এখানে আমরা যারা আছে, এখন বলো চাহিদা বিধি নিয়ে কোনো কনফিউশন আছে? নো। তো আমরা চাহিদা বিধিটাকে এক্সপ্লেন করতে পারবো না? ইয়েস, পারবো। আচ্ছা, যদি তোমাকে বলে যে চাহিদা বিধিটাকে গ্রাফিক্যালি প্রেজেন্ট করো, বলো করা যাবে নাকি যাবে না? যাবে। বেসিক্যালি আমরা অর্থনীতির যে কোনো গ্রাফ আঁকার জন্য কি ব্যবহার করি? একটা কোণ। কি ব্যবহার করি? কোণ। তো এই কোণের এই ও এক্স অক্ষটাকে আমরা কি বলি? ভূমি অক্ষ। ও ওয়াইটাকে আমরা কি বলি? লম্ব অক্ষ, রাইট? তো আমরা এই চাহিদা বিধিটাকে এক্সপ্লেইন করার জন্য আমরা এখন একটা রেখা আঁকবো, যে রেখাটার নাম হলো চাহিদা রেখা। কি রেখা? চাহিদা রেখা, ওকে? তো চাহিদা রেখা আঁকার জন্য আমরা যেটা করবো, বা চাহিদা বিধিটাকে ব্যাখ্যা করার জন্য আমরা যেটা করব, আচ্ছা বলো তো চাহিদা বিধিতে কার সাথে কার সম্পর্কটাকে প্রেজেন্ট করা হয়? দামের সাথে পণ্যের চাহিদার সম্পর্ককে প্রেজেন্ট করা হয়, তাই না? আচ্ছা, দামের সাথে পণ্যের চাহিদা। আচ্ছা, দামটা তুমি কিভাবে প্রকাশ করো বলো তো? টাকায়। আর চাহিদাটা কি টাকায়? যে আমার চাহিদা এত টাকা, এইভাবে বলি না আমার চাহিদা এত পিস। চাহিদাটা আমরা ইউনিট বা একক বা পিসে প্রেজেন্ট করি, রাইট? আর দামটাকে আমরা অলওয়েজ কিসে প্রেজেন্ট করি? টাকায়। তো মানে ইকোনমিক্সের যে গ্রাফগুলো তোমরা আঁকবা, যেমন এখানে চাহিদা একটা চলক, আবার দাম কি আরেকটা চলক। তো দুইটা চলকের মধ্যে কাকে তুমি টাকায় প্রেজেন্ট করতেছো? দাম। যেই চলকগুলোকে তুমি টাকায় প্রেজেন্ট করো তাদেরকে রাখবা লম্ব অক্ষে। অর্থাৎ লম্ব অক্ষে ওই চলকগুলোই আসবে যাদেরকে কিসে প্রেজেন্ট করা হয়? টাকায়। যেমন দাম, যেমন ব্যয়, যেমন আয়। যে আয়, ব্যয়, দাম, মূল্য, এরা সবসময় কিসে, মানে এদেরকে সবসময় কিসে প্রেজেন্ট করা হয়? টাকায়। দ্যাটস ওয়াই এই চলকগুলা কোন অক্ষে বসে? লম্ব অক্ষে। আবার চাহিদা, যোগান, উৎপাদন, এগুলা কি টাকায় প্রেজেন্ট করো না এককে? তো যাদেরকে এককে প্রেজেন্ট করো তাদেরকে কোথায় দেখাবা? ভূমি অক্ষে, ওকে? তাহলে আমরা চাহিদার পরিমাণ, যোগানের পরিমাণ, উৎপাদনের পরিমাণ, ওকে, ভোগের পরিমাণ, এইগুলোকে সবসময় কোথায় দেখাবো? ভূমি অক্ষে। কেন? বিকজ এদেরকে এককে প্রেজেন্ট করা হয় বা এক্সপ্লেইন করা হয়। আবার দাম, ব্যয়, আয়, এগুলোকে মুনাফা, এগুলোকে আমরা সবসময় কোন অক্ষে দেখাবো? লম্ব অক্ষে। কেন? বিকজ এদেরকে সবসময় টাকায় প্রেজেন্ট করা হয় বা এক্সপ্লেইন করা হয়। তো অর্থনীতিতে যেই চলকগুলোকে টাকায় এক্সপ্লেইন করা হয়, টাকায় প্রেজেন্ট করা হয়, ইন জেনারেলি তারা কোথায় বসে? লম্ব অক্ষে। আর যাদেরকে এককে প্রেজেন্ট করা হয়, ইন জেনারেলি তারা কোথায় বসে? ভূমি অক্ষে, ওকে?
তো আমরা এখন কি নিয়ে আলোচনা করতে যাচ্ছি? চাহিদা বিধি নিয়ে। ওকে, তো চাহিদা বিধিটাকে যদি তুমি এক্সপ্লেন করতে চাও, কার সাথে কার রিলেশন দেখাবা? পণ্যের নিজস্ব দামের সাথে পণ্যের নিজস্ব চাহিদা। অর্থাৎ এখানে দুইটা চলক আছে, একটা হলো কি পণ্যের দাম, আরেকটা কি পণ্যের চাহিদা। বলো দামটা কি আকারে আমরা প্রেজেন্ট করি? টাকা। দ্যাটস ওয়াই দাম কোন অক্ষে থাকবে? লম্ব অক্ষে দাম, যেটাকে আমরা পি বলি, রাইট? আর চাহিদা এটা আমরা কিভাবে প্রেজেন্ট করি? এককে। সো চাহিদাটা কোথায় থাকবে বলো তো? ভূমি অক্ষে চাহিদা। ওকে স্যার? আচ্ছা, তো আমরা চাহিদা বিধি আঁকার জন্য এট ফার্স্ট একটা কোণ আঁকবো। এই কোণের ভূমি অক্ষটাকে আমরা কি বলবো? চাহিদা। আর লম্ব অক্ষটাকে আমরা কি বলবো? দাম। ওকে, আচ্ছা এখন তোমরাই বলো তো স্যার, দামের সাথে চাহিদার সম্পর্ক কি পজিটিভ নাকি নেগেটিভ? নেগেটিভ। ধরো দাম হলো P1 সাপোজ, তখন আমাদের চাহিদা হলো Q1। ওকে, দাম যখন P1 টাকা তখন চাহিদা কত? Q1 টাকা। ওকে, এখন কোনো কারণে যদি দামটা বেড়ে P2 হয়ে যায়, তাহলে বলো তো চাহিদা কি আগের মতো থাকবে? আমাদের স্টার্টিং পয়েন্ট কোনটা বলো তো স্যার? 0। আমরা বলে 0 থেকে চিন্তা করব না। তাহলে আমাদের দাম ছিল 0 P1, তখন চাহিদা ছিল 0 Q1। এখন 0 P1 থেকে দামটা বেড়ে 0 P2 হয়ে গেল, অর্থাৎ এতটুকু দাম বেড়ে গেল। তাহলে বলো তো আমার আগের মতো চাহিদা থাকবে? না, চাহিদা কি হবে? কমবে। কারণ আমরা জানি দাম বেড়ে গেলে কি হয়? চাহিদা হ্রাস পায়, কমে যায়, রাইট? ওকে, তাহলে ধরো চাহিদা কমে কোথায় চলে আসলো? Q2 তে চলে আসলো। ওকে, এখন আসো আমরা এই দামের সাথে চাহিদার সংযোগ বিন্দুগুলোকে খুঁজে বের করি। হ্যাঁ, তাহলে দাম যখন P1, চাহিদা তখন Q1, রাইট? সংযোগ বিন্দু আমরা পেয়ে গেলাম কোনটা? ধরো এটার নাম দিলাম A। দাম যখন P1 থেকে বেড়ে P2 হলো, চাহিদা তখন Q1 থেকে কমে Q2 হয়ে গেল, রাইট? আমরা এখানেও সংযোগ বিন্দু পেলাম, ধরো এই বিন্দুটার নাম দিলাম কি? B। এবার আমরা যদি B বিন্দু আর A বিন্দুকে সংযোগ করে একটা রেখা আঁকি, এই রেখাটার নাম হয়ে যাবে কি স্যার? চাহিদা রেখা। এই রেখাটার নাম কি হয়ে যাবে? চাহিদা রেখা। ওকে, আচ্ছা এখন দেখো, আমি গত ক্লাসেও এটা বলেছিলাম, সেটা হলো অর্থনীতিতে আমরা যখনই কোনো একটা চাহিদাকে মানে কোনো একটা রেখাকে মানে কোনো একটা রেখার দিক নির্দেশ করব, তখন আমরা রেখাটাকে কিভাবে চিন্তা করব? বা থেকে ডানে। প্রতিটা রেখার ডিরেকশনটা হবে কিরকম স্যার? বা থেকে ডানে। তাহলে এটা হলো বা বিন্দু, আর এটা কি? ডান দিকের বিন্দু। তাহলে বা থেকে ডানে রেখাটা কি হয়েছে বলো তো? ঊর্ধ্বমুখী নাকি নিম্নমুখী? নিম্নগামী হয়েছে, তাই না? তো বা থেকে ডানে আমরা এই ডি প্রাইম বলবো। এখানে প্রাইমটা দেওয়া হয় রেখার ডিরেকশনটাকে ইন্ডিকেট করার জন্য। রেখাটা বা থেকে ডানে, এই ডিরেকশনটা মানে আমরা যখন চাহিদা রেখাটাকে কল্পনা করব, আমরা রেখাটাকে বা থেকে ডানে কল্পনা করব বা বা থেকে ডানে চিন্তা করব। ওকে, তাহলে বা থেকে ডানে রেখাটা বলো তো ঊর্ধ্বগামী হয়েছে না নিম্নগামী? নিম্নগামী হয়েছে। তাহলে একটা রেখা কখন নিম্নগামী হয়? যখন ভূমি অক্ষের সাথে লম্ব অক্ষের রিলেশনটা নেগেটিভ হয়। কি হয়? এখানে ভূমি অক্ষে কে? চাহিদা। লম্ব অক্ষে কি? দাম। বলো চাহিদার সাথে দামের রিলেশনটা কি পজিটিভ না নেগেটিভ? তাহলে ভূমির সাথে লম্বের সম্পর্কটা কি? নেগেটিভ। দ্যাটস ওয়াই রেখাটা কি হয়েছে? ডান দিকে নিম্নগামী হয়েছে। এরকম হতে পারে যে চাহিদা রেখা ডান দিকে নিম্নগামী হওয়ার কারণ ব্যাখ্যা করে বলতে পারে। তো যেহেতু চাহিদার সাথে দামের মানে আমরা চাহিদা রেখা অঙ্কন করার জন্য ভূমি অক্ষে চাহিদা এবং লম্ব অক্ষে দামকে ব্যবহার করি, যেহেতু চাহিদার সাথে দামের সম্পর্ক কি? নেগেটিভ, সে কারণে চাহিদা রেখাটা বা থেকে ডান দিকে নিম্নগামী হয়। ওকে, আচ্ছা তো আমি যে চিত্রটা ড্র করলাম, এটা বুঝতে কারো কোনো প্রবলেম আছে? নো, সবাই বুঝতে পেরেছো? গুড, অনেক ইজি না? এই চাহিদা রেখা দিয়ে আমরা বেসিক্যালি কাকে এক্সপ্লেইন করব? চাহিদা বিধিকে। তো আমরা যদি চাহিদা রেখার দিকে তাকাই, আমরা কি দেখতে পাচ্ছি? যখন পণ্যের দাম P1 তখন পণ্যের চাহিদা কত? Q1। আচ্ছা, পণ্যের দাম P1 থেকে বৃদ্ধি পেয়ে যখন P2 হয়, তখন পণ্যের চাহিদা Q1 থেকে হ্রাস পেয়ে Q2 হয়, যা চাহিদা
বিধিকে নির্দেশ করে, রাইট, বা উপস্থাপন করে, তাই না? কারণ আমরা জানি যে চাহিদা বিধি অনুযায়ী পণ্যের দাম বেড়ে গেলে চাহিদা কি হবে? কমে যাবে। তাহলে পণ্যের দাম যখন P1 তখন চাহিদা কি? Q1। দাম বেড়ে যখন P2 হচ্ছে চাহিদা তখন কমে Q2 হচ্ছে, যা চাহিদা বিধি নামে প্রযোজ্য। আবার তুমি উল্টাভাবেও চিন্তা করতে পারো, দেখো যখন দাম P2 তখন চাহিদা কত? Q2। এখন দাম কমে কি হয়ে গেল? P1 হয়ে গেল। চাহিদা কি আর Q2 আছে? চাহিদা বেড়ে কি হয়ে গেল? Q1 হয়ে গেল। তাহলে এটা কাকে প্রেজেন্ট করতেছে? এটা চাহিদা বিধিকে রিপ্রেজেন্ট করতেছে। ওকে, তাহলে চাহিদা বিধি কাকে বলে আমরা কি বুঝতে পারলাম? যে পণ্যের নিজস্ব দামের সাথে নিজস্ব চাহিদার ঋণাত্মক সম্পর্ক বিদ্যমান। অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকাকালীন সময়ে যদি শুধুমাত্র পণ্যের নিজস্ব দাম বেড়ে যায় তাহলে পণ্যের নিজস্ব চাহিদা হ্রাস পাবে। যদি পণ্যের নিজস্ব দাম কমে যায় তাহলে পণ্যের নিজস্ব চাহিদা কি হবে? বৃদ্ধি পাবে। চাহিদার সাথে দামের ঋণাত্মক সম্পর্কটাকে অর্থনীতির ভাষায় চাহিদা বিধি বা ল অফ ডিমান্ড বলে। ওকে, যা আমরা এই চিত্রের মাধ্যমে প্রেজেন্ট করলাম। ওকে স্যার, এটা খুবই ইম্পর্টেন্ট অ্যান্ড কমন একটা কোয়েশ্চেন, অনেক আসে এই কোয়েশ্চেনটা। ওকে, আচ্ছা, ওকে স্যার, এবার আসো আমরা আমাদের নেক্সট টপিক, যেটা আমরা তো চাহিদা বিধি নিয়ে আলাপ করলাম, এখন আমরা কি করব? চাহিদা বিধির ব্যতিক্রম নিয়ে আলাপ করব। ওকে, তো স্যার আমরা অলরেডি সবাই জানি চাহিদা বিধি কাকে বলে, যে কোনো একটা নির্দিষ্ট পণ্যের দাম বাড়লে কি হবে? চাহিদা কমবে, দাম কমলে চাহিদা বাড়বে। ওকে, এটাকে আমরা কি নামে ডাকি? চাহিদা বিধি। কোনো কারণে যদি এই ঘটনাটা না ঘটে, ওকে, অর্থাৎ দাম বাড়ছে কিন্তু চাহিদা কমে নাই, হয়তো চাহিদা আগের মতোই আছে অথবা চাহিদা বেড়ে গেছে, তো দাম বাড়লে কি করা উচিত? চাহিদা কমে যাওয়া উচিত। কিন্তু দাম বাড়ছে, চাহিদা কমে নাই, চাহিদা আগের মতোই আছে অথবা ধরো চাহিদা বেড়ে গেছে, তার মানে এখানে কি হলো? চাহিদা বিধির ব্যতিক্রম ঘটল। আবার যদি এমনটা হয় যে দাম কমছে, চাহিদা কি করা উচিত? বেড়ে যাওয়া উচিত, কিন্তু চাহিদা হয়তো আগের মতোই আছে অথবা কমে গেছে, বাড়ে তো নাই, উল্টা আগের মতো আছে অথবা কমে গেছে, তার মানে এটাকে কি বলবো আমরা? চাহিদা বিধির ব্যতিক্রম। তাই দাম কমলে চাহিদা বেড়ে যাওয়া উচিত, যদি না বাড়ে তার মানে চাহিদা বিধির ব্যতিক্রম ঘটলো। দাম বাড়লে চাহিদা কমে যাওয়া উচিত, যদি না কমে তার মানে কি? চাহিদা বিধির ব্যতিক্রম ঘটলো। আগের মতো আছে অথবা বাড়ছে, আগের মতো আছে অথবা কমছে, যেমনটা বাড়া মানে হওয়া উচিত ছিল ওই রকমটা হয় নাই, সো এটাকে আমরা কি বলবো স্যার? চাহিদা বিধির ব্যতিক্রম। আচ্ছা, অনেক কারণেই চাহিদা বিধির ব্যতিক্রম হতে পারে, তোমরা তোমাদের যার যার বই আছে এটা পড়লেই পারবা, বাট আমি কয়েকটা কারণ একদম মানে খুব সংক্ষেপে আমি আলোচনা করি। ওকে, একটা হলো গিফেন দ্রব্য। গিফেন দ্রব্যের ক্ষেত্রে চাহিদা বিধির ব্যতিক্রম ঘটে। ওকে, তো গিফেন দ্রব্য বলতে কাকে বলে? গিফেন দ্রব্য হলো কিছু স্পেশাল দ্রব্য, যে দ্রব্যগুলো আমাদের বেঁচে থাকার জন্য মানে আমরা ভোগ করি, মানে জাস্ট মানে প্রান্তিক লেভেলের মানুষ যারা আছে বেঁচে থাকার জন্য যে পণ্যগুলো ভোগ করে, এইগুলোকে বলা হয় কি স্যার? গিফেন দ্রব্য। ধরো আমি খুবই হতদরিদ্র, ওকে, আমি কি করি? 3 বেলা আমি জাস্ট মানে ধরো আলু ভাজি আর রুটি খাই, এর নিম্নে কোনো কিছু খেয়ে জীবনযাপন করা কি সম্ভব? বলো। 3 বেলায় আমি কি খাই? রুটি আর আলু ভাজি খাই। কেন? এর চেয়ে বেশি টাকা আমার নাই, এর চেয়ে বেটার খাবার খাওয়ার মতো সক্ষমতা কি আমার নাই। তো কোনো কারণে যদি এই পণ্যগুলোর দাম কমে যায় তখন মানুষ কি করে জানো? যেহেতু এই পণ্যগুলোর দাম কমে গেছে তখন তারা এই পণ্যগুলা কম ভোগ করে। 3 বেলা রুটি আলুর ভাজি না খেয়ে দেখা গেলো 2 বেলা রুটি আলুর ভাজি খাচ্ছি আর 1 বেলা ভাত খাওয়া শুরু করছি, কারণ দাম কিছুটা কমে গেছে, আমার খরচ কিছুটা বেঁচে গেছে। ওই কিছুটা খরচ কি করে হয়? ভালো কোনো দ্রব্য ভোগ করার জন্য ব্যয় করা হয়। তো এরকম আর কি গিফেন দ্রব্যের ক্ষেত্রে চাহিদা বিধির কি ঘটে? ব্যতিক্রম ঘটে। যখন এই দ্রব্যগুলোর দাম কমে যায় তখন এদের চাহিদা কি হয়? কমে যায়। আবার এদের দাম যখন বেড়ে যায় তখন এদের চাহিদাও কি হয়? বেড়ে যায়। যখন দেখে গেছে আলু, আটা এদের দাম বেড়ে গেছে, তখন আমি তো খুবই নিম্ন আয়ের মানুষ, সো এইগুলা কিনতে গিয়ে আমি কি হিমশিম খাচ্ছি। তখন কি হবে? যে আমি আগে 2 বেলা রুটি আর আলু ভাজি খেতাম, এখন আমার 3 বেলায় এটা খেতে হবে, অন্য খাবার বাদ দিয়ে এটাই আমার খেতে হবে। কেন? এটার দাম বেড়ে গেছে, আমার কাছে বেশি টাকা নাই, সো আমি অন্য খাবার না খেয়ে এটা দিয়ে আমার মানে জীবন ধারণ করার চেষ্টা করব। ওকে স্যার,
তাহলে আমরা চাহিদা বিধির একটা ব্যতিক্রম পেলাম যে গিফেন দ্রব্যের ক্ষেত্রে কি হয়, চাহিদা বিধির ব্যতিক্রম ঘটে। এই দ্রব্যগুলোর দাম কমলে চাহিদাও কমে, দাম বাড়লে চাহিদাও বাড়ে। আর গিফেন দ্রব্য মানে কি? গিফেন দ্রব্য মানে হচ্ছে কি, জীবন ধারণের জন্য অত্যাবশ্যকীয় যে দ্রব্য, মানুষ একদম মানে অন্তিম পর্যায়ে গিয়ে মানে এক্সট্রিম মানে পভার্টিতে চলে গেলে জাস্ট বেঁচে থাকার জন্য যে পণ্যগুলো ভোগ করে এগুলোকে কি বলে, গিফেন দ্রব্য। ওকে, এবার হলো ব্যাবলন দ্রব্য। হ্যাঁ, ব্যাবলন দ্রব্য হচ্ছে কি, গিফেন দ্রব্যের উল্টা। যে দ্রব্যগুলো দ্বারা মানুষ তার আভিজাত্য, তার অহমিকা, হ্যাঁ, এইগুলোকে প্রকাশ করে, এলিট শ্রেণীর পার্সন যারা নিজেদের আভিজাত্যকে প্রকাশ করে, যে দ্রব্যগুলো ব্যবহার করে, এই দ্রব্যগুলোকে অর্থনীতির ভাষায় কি বলে, ব্যাবলন দ্রব্য। ওকে, যেমন ধরো ডায়মন্ড, গোল্ড, প্লাটিনাম, তারপরে কি হইতে পারে, এই যে এই ধরনের দ্রব্যগুলোকে কি বলা হয়, ব্যাবলন দ্রব্য। তো ধরো স্বর্ণ, আগে ধনীরা কিন্তু স্বর্ণ ইউজ করত, স্বর্ণ এক্সপেন্সিভ ছিল, গরিব মানুষ স্বর্ণ ব্যবহার করতে পারতো না। বাট এখন মোটামুটিভাবে মিডল ক্লাস ফ্যামিলিরাও কিন্তু প্রচুর পরিমাণে স্বর্ণ ইউজ করে। দ্যাটস ওয়াই যারা ধনী আছে, দেখবে এরা এখন আর বিয়েতে স্বর্ণের গহনা পরে না, এরা ডায়মন্ড, প্লাটিনাম এই ধরনের মানে ম্যাটেরিয়ালসগুলো ইউজ করে অর্নামেন্টের জন্য, তাই না, যেগুলো খুবই এক্সপেন্সিভ, যেগুলো দ্বারা তারা নিজেদের আভিজাত্য প্রকাশ করে। তো স্বর্ণের দাম যদি বেড়ে যায়, স্বাভাবিকভাবে কি হবে, স্বর্ণের চাহিদা কমে যাবে। বা ডায়মন্ডের দাম যদি বেড়ে যায়, এটার চাহিদা কি হবে, এটাই হওয়া উচিত, কিন্তু হবে তার উল্টা। এগুলার দাম বাড়লে এগুলার চাহিদা কি হবে, বাড়বে। এগুলার দাম কমলে এগুলোর চাহিদা কমবে। ফলে এই ব্যাবলন দ্রব্যগুলোর ক্ষেত্রে কি হয়, চাহিদা বিধির ব্যতিক্রম ঘটে। আচ্ছা বলো তো, শীতের দিন এসির দাম যতই কমুক, আমরা কি এসির চাহিদা বাড়াই? এসি কি বেশি বেশি কিনে? নো। দাম কমলেও এসির চাহিদা বাড়তেছে না, কেন? অনেক ঠান্ডা, রাইট? আবার গরমের দিন কম্বলের দাম যতই কমুক, আমরা কি কম্বল কিনি? নো। কেন? কারণ সিজন চেঞ্জ হয়ে গেছে। তাহলে এই যে সময়ের পরিবর্তন, এইটাও কি করে, সময়ের পরিবর্তনের জন্য কি হয়, চাহিদা বিধির ব্যতিক্রম ঘটে। শীতের দিন এসির দাম যতই কমুক চাহিদা বাড়বে না, বা আইসক্রিমের দাম যতই কমুক চাহিদা বাড়বে না। আবার গরমের দিন কম্বলের দাম যতই কমুক চাহিদা বাড়বে না, তাই না? আবার গরমের দিন এসির দাম বাড়লেও চাহিদা কি হয়, বেড়ে যায়। শীতের দিন কম্বলের দাম বাড়লেও চাহিদা কি হয়, বেড়ে যায়। আইসক্রিমের দাম বাড়লেও চাহিদা কি হয়, পূর্বের তুলনায় বেড়ে যায়। তার মানে এই সিজন বা সময়ের পরিবর্তনটাও কি করে, চাহিদা বিধির ব্যতিক্রম ঘটায়। আবার দাম যতটুকু বাড়ছে তার চেয়ে যদি আমাদের আয় অনেক বেশি হারে বাড়ে, ধরো মোটর সাইকেলের দাম 50,000 বাড়ছে, কিন্তু আমাদের আয় 5 লাখ বেড়ে গেছে, বল আমাদের কাছে 50,000 কোনো মানে রাখবে? নো। কেন? যদিও বাইকের দাম 50,000 বাড়ছে, বাট আমার ইনকাম বেড়ে গেছে কত, 5 লাখ। সো আমি 50,000 টাকাকে প্যারা মনে করবো না, আমাদের কাছে বাইকের চাহিদা কি হবে, বেড়ে যাবে। তাহলে ক্রেতার আয় যদি দামের চেয়ে বেশি হারে বাড়ে, তখনও কি হয়, চাহিদা বিধির ব্যতিক্রম ঘটে। ওকে, তো এরকম আরও বেশ কিছু রিজন আছে, এবং রিজনগুলো খুবই ইজি না, বলো? ওকে, তাহলে আমরা কি বলতে পারি যে চাহিদা বিধির ব্যতিক্রম বিষয়টা কি? তো চাহিদা বিধির ক্ষেত্রে দাম বাড়লে চাহিদা কি হবে, কমবে। দাম কমলে চাহিদা কি হবে, বাড়বে। যদি এমনটা না হয়, সেটাকে আমরা কি বলি, চাহিদা বিধির ব্যতিক্রম। আর চাহিদা বিধির ব্যতিক্রম ঘটে কেন? গিফেন দ্রব্যের ক্ষেত্রে, ব্যাবলন দ্রব্যের ক্ষেত্রে, আয়ের পরিবর্তনের ফলে, তাই না, সময়ের পরিবর্তনের ফলে, রুচির পরিবর্তনের ফলে। যেমন এখন বাটন ফোনের দাম যতই কমুক, আমাদের কাছে কি বাটন ফোনের চাহিদা বাড়ে, বলো? না। ওই সাদা কালো টিভির দাম যতই কমুক, আমাদের কাছে কি চাহিদা বাড়ে? রেডিওর দাম যতই কমুক, আমাদের কাছে কি চাহিদা বাড়ে? না। কারণ আমাদের টেস্ট কি হয়ে গেছে, রুচি কি হয়েছে, চেঞ্জ। এখন আমরা স্মার্টফোন, স্মার্ট টিভি এগুলোতে ইউজ টু, স্মার্ট ওয়াচ। এখন আর আমাদের ওই রেডিও, ট্রানজিস্টার বা সাদা কালো টিভি, বাটন মোবাইল এগুলোর কি নাই, আমাদের কাছে চাহিদা নাই। ওকে, সো এগুলো কি হচ্ছে, চাহিদা বিধির ব্যতিক্রম ঘটতেছে। ওকে স্যার, এখন আমরা যেটা নিয়ে আলাপ করব সেটা হলো চাহিদা অপেক্ষক। ওকে, এই চাহিদার অংশে আমাদের আরেকটা আলোচ্য বিষয় কি, চাহিদা অপেক্ষক। তো তোমরা এখানে যারা আছো, তোমরা কি জানো অপেক্ষক জিনিসটা কি? মানে তোমরা ফাংশনের ম্যাথ করছো না? 9-10-এ থাকতে ফাংশনের ম্যাথ ছিল মনে হয়,
বীজগণিতে, তাই না? আর ওই ফাংশনকে আমরা বাংলায় কি বলি? অপেক্ষক। ওকে, তো অপেক্ষকটা যদি তুমি বুঝতে চাও তাহলে তোমাকে চলক সম্পর্কে জানতে হবে। হ্যাঁ, আচ্ছা, চলক মানে কি? যেমন ধরো আমি এখানে এটা আমি কি লিখলাম বলো তো? সবার কাছে এটা কত? 50 বাংলাদেশিদের জন্য নাকি? আর আমেরিকানদের জন্য 50ই তো। ওইটা যাই হোক, 50 আর 50 নাকি ওরা এটাকে 100 বলবে? রাশিয়ানরা 150 বলবে না, সবার জন্য এটা কি 50। তাহলে যেই মানটা সবার জন্যই সেম এটাকে আমরা বলি ধ্রুবক। কি বলি? ধ্রুবক, বা ইংলিশে যদি বলি তাহলে কি বলবো? কনস্ট্যান্ট। ধর আমি এখানে লিখলাম বয়স। এখন বলো তো এই যে বয়স, এটা কি সবার জন্য সেম? আমার জন্য যা, তোমার জন্য কি তা, তোমার বাবার জন্য, তোমার দাদার জন্য? অফকোর্স নট। তাহলে এই বয়স, যেমন আমি এখানে কি লিখছি 50, এটা সবার জন্যই সেম, সো এটা ধ্রুবক বা কনস্ট্যান্ট। বাট আমি এখানে লিখলাম কি বয়স, এটা কি সবার জন্য সেম নাকি এটা ভ্যারি করতেছে? পার্সন টু পার্সন ভ্যারি করতেছে। যেহেতু এটা ভ্যারি করতেছে এর জন্য এটাকে আমরা কি বলি? ভ্যারিয়েবল। বা বাংলায় যদি বলি তাহলে হলো কি? চলক। বুঝতে পেরেছো? তাহলে যে মানটা সবার জন্যই সেম সেটাকে আমরা কি বলি? কনস্ট্যান্ট বা ধ্রুবক। আর যেই মানটা পার্সন টু পার্সন ভ্যারি করে, এক একজনের কাছে এক এক রকম হয়, সেটাকে আমরা কি বলি? ভ্যারিয়েবল বা চলক। এই চলকটাকে আবার আমরা কি করতে পারি স্যার? দুই ভাগে বিভক্ত করতে পারি। ওকে, একটা হলো স্বাধীন চলক, একটা হলো স্বাধীন চলক, আরেকটা কি স্যার? অধীন চলক। ওকে, তুমি যদি অপেক্ষক নিয়ে কথা বলতে চাও তাহলে তোমার কয়টা চলক লাগবে? একটা কি? অধীন চলক। একটা কি? অধীন চলক। আরেকটা কি? স্বাধীন চলক। ওকে, এখন অধীন চলক একটাই হয়, বাট স্বাধীন চলক অনেকগুলোও হইতে পারে। তো আমরা যদি অধীন চলক বলতে চাহিদাকে বুঝি, যে চাহিদাটা হচ্ছে কি? অধীন চলক। এখন চাহিদাকে যারা প্রভাবিত করে, যাদের কারণে চাহিদা পরিবর্তন ঘটে, তারা হলো কি? স্বাধীন চলক। এখন বলো তো চাহিদার পরিবর্তন কি কি কারণে হইতে পারে? এক, আমি যে পণ্যের চাহিদার কথা বলতেছি ওই পণ্যের নিজস্ব দাম, তাই না? ধরো আমরা চার কথা বলতেছি, তো চায়ের নিজস্ব দাম কি করে? চায়ের চাহিদাকে প্রভাবিত করে, তাই না? বলো, ক্রেতার আয় এটাও কি করে? চায়ের চাহিদাকে কি করবে? প্রভাবিত করবে না? যখন মানুষের আয় বেড়ে যাবে তখন স্বাভাবিকভাবে কি হবে? চায়ের চাহিদা বেড়ে যাবে। আবার মানুষের আয় ভাত খেতেই পায় না, সে কি আবার চা খাবে বলো? তাহলে মানুষের আয় কমে গেলে কি হবে? চাহিদা কমে যাবে। আবার সময়, ধরো শীতের দিনে চাহিদা বা বৃষ্টির দিনে চায়ের চাহিদাটা কি হয়? বেড়ে যায়। অনেক গরমের দিনে চায়ের চাহিদা কি হয়? কমে যায়, তাই না? বলো। আবার ধরো এমনও হইতে পারে যে সম্পর্কযুক্ত দ্রব্যের দাম, যেমন ধরো চা খেতে গেলে চিনির দরকার হয়। চিনি হচ্ছে পরিপূরক দ্রব্য, চায়ের পরিপূরক দ্রব্য। দেখো সম্পর্কযুক্ত দ্রব্যগুলা কয় রকম হয়? দুই রকম। যেমন ধরো আমি কথা বলতেছি চাকে নিয়ে, তো চা নামক পণ্যটা তুমি যদি ভোগ করতে চাও, অফকোর্স তোমার কি লাগবে? চিনি লাগবে। অফকোর্স তোমার দুধ লাগবে। চা খাওয়ার জন্য কাকে দরকার হচ্ছে? চিনিকে, দুধকে। চায়ের চাহিদা কিন্তু চিনির দামের উপরও কি করবে? নির্ভর করবে। দুধের দামের উপরও কি করবে? যদি ধরো তুমি দুধ চা খেয়ে অভ্যস্ত হও, ধরো দুধের দাম অনেক বেড়ে গেছে, চিনির দাম অনেক বেড়ে গেছে, তাহলে তুমি কি আগের মতো চা খাবা? ধরো আগে 3 বেলা চা খেতে, এখন হয়তো 2 বেলা খাবা অথবা 1 বেলা খাবা। কেন? কারণ চিনির দাম অনেক হাই, দুধের দাম অনেক হাই। তাহলে চায়ের দাম কিন্তু চেঞ্জ হয়নি, বাট চিনির দাম, দুধের দাম বেড়ে যাওয়ার কারণে বা কমে যাওয়ার কারণে কি হচ্ছে? চায়ের চাহিদা চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে আমি চিনি বা দুধকে কি বলবো? পরিপূরক দ্রব্য। চায়ের পরিপূরক দ্রব্য। কেন? চা ভোগ করার জন্য এদেরকে দরকার। ধরো আমি আরেকটা এক্সাম্পল দিই। ধরো আমি এসির কথা যদি বলি, তো আমরা এসির ঠান্ডা বাতাস খাচ্ছি, এটার জন্য কি লাগতেছে বলো তো? বিদ্যুৎ। এখানে এসি একটা পণ্য, বিদ্যুৎ কি আরেকটা পণ্য। এখন বিদ্যুৎ নামক পণ্য ছাড়া আমি কি এসি নামক পণ্যটা ভোগ করতে পারবো? তাহলে বিদ্যুতের দাম যদি অনেক বেড়ে যায় বলো তো, এসির চাহিদা কি হবে? কমে যাবে। এসির দাম
আগের মতোই আছে, এসির দাম বাড়েও নাই কমেও নেই। বিদ্যুতের দাম বেড়ে যাচ্ছে, ফলে এসির চাহিদা, বিদ্যুতের দাম যদি কমে যায় এসির চাহিদা কি হবে, বেড়ে যাবে। ওকে, তাহলে এখানে এসি নামক পণ্যটাকে প্রভাবিত করতেছে কে, বিদ্যুৎ। এখানে বিদ্যুৎটা হলো এসির পরিপূরক দ্রব্য। বিদ্যুৎ আর এসি সম্পর্ক যুক্ত দ্রব্য, বাট কোন ধরনের সম্পর্কযুক্ত দ্রব্য, পরিপূরক। অর্থাৎ একটা দ্রব্য ভোগ করতে গেলে তোমার যদি আরেকটা দ্রব্যের প্রয়োজন হয় সেটা হচ্ছে কি, পরিপূরক দ্রব্য। তো আমরা চায়ের কথা বলতেছিলাম, এখানে চিনির দুধটা কি দ্রব্য, কার, চায়ের পরিপূরক দ্রব্য। সো চিনির দাম, দুধের দাম, এটাও কি করবে, চায়ের চাহিদাকে প্রভাবিত করবে, রাইট। আবার দেখো সম্পর্কযুক্ত যে দ্রব্যগুলো, এরা যে সবসময় পরিপূরক হবে এমন না, পরিবর্তকও হইতে পারে। কি হইতে পারে, যেমন ধরো যারা চা খায় তারা বিশেষ কারণে চা যদি না পায় তাহলে কি খাবে বলো তো, কফি। কারণ চায়ের স্বাদটা কি দিয়ে মেটানো যায়, কফি দিয়ে। এখন যদি কফির দাম অনেক বেড়ে যায় তাহলে কি হবে, যারা কফি খেত এরা কফি খাওয়া ছেড়ে দিবে, সবাই চা খাওয়া শুরু করবে, চায়ের চাহিদা কি হবে, বেড়ে যাবে। তো চায়ের দাম কিন্তু কমে নাই, চায়ের দাম আগের মতোই আছে, কিন্তু চায়ের পরিবর্তককে কফি, কফির দাম বেড়ে গেছে, ফলে কফির চাহিদা কমে গেছে, ফলে চায়ের চাহিদা কি হচ্ছে, বেড়ে গেছে। আবার যদি কফির দাম কমে যায়, কফির চাহিদা বেড়ে যাবে, তখন মানুষ চা বাদ দিয়ে কি খাওয়া শুরু করবে। তাহলে দেখো চায়ের দাম কি বাড়তেছে, কমতেছে, নো, কফির দাম বাড়তেছে বা কফির দাম, এই কফির দাম বাড়া কমার কারণে চায়ের চাহিদা কি হচ্ছে, পরিবর্তন হচ্ছে। তার মানে চায়ের পরিবর্তক দ্রব্যকে কফি, তাহলে পরিবর্তক দ্রব্যের দাম যদি চেঞ্জ হয় তাহলে কি হয়, চায়ের চাহিদার উপর প্রভাব পড়ে নাকি পড়ে না, পড়ে। তাহলে আমি এতক্ষণ যেটা বুঝাইতে চাচ্ছি যে ধরো আমরা একটা নির্দিষ্ট পণ্য সিলেক্ট করলাম, এটার নাম কি, চা। তো চায়ের যে চাহিদা, এটা কি স্বাধীন চলক না অধীন চলক, এটা অধীন চলক। চাহিদাটা কি, অধীন চলক। কেন, কারণ চায়ের চাহিদাটা অনেকগুলো উপাদানের কারণে বা অনেকগুলো উপকরণের কারণে কি হয়, পরিবর্তন হয়, চেঞ্জ হয়। চায়ের নিজস্ব দামের কারণে, ওকে, ক্রেতাদের আয়ের কারণে, সময়ের পরিবর্তনের কারণে, ক্রেতাদের রুচির কারণে, তাই না। এরপরে হলো পরিবর্তক দ্রব্যের দামের কারণে, পরিপূরক দ্রব্যের দামের কারণে, তাই না। আবার কালচারাল একটা ইস্যু আছে, কিছু দেখবা যে দেশে, যেমন ধরো তুমি যদি মানে তুরস্কে যাও দেখবে এরা প্রচুর চা খায়, আবার তুমি যদি ইউরোপে যাও দেখবে এরা চা খায় না, এরা সব কফি খায়। তার মানে কালচারাল কারণেও কি হয়, চায়ের চাহিদা চেঞ্জ হয়। তার মানে এখানে কে চেঞ্জ হচ্ছে, চায়ের চাহিদা। সো চায়ের চাহিদাটাকে আমরা কি বলতে পারি, অধীন চলক। কি বলতে পারি, অধীন চলক। চায়ের দাম স্বাধীন চলক, ক্রেতার আয় স্বাধীন চলক, তাই না। সময়ের পরিবর্তন, পরিবর্তক দ্রব্যের দাম স্বাধীন চলক, পরিপূরক দ্রব্যের দাম স্বাধীন চলক, টেস্ট বা রুচি স্বাধীন চলক, সময়ের পরিবর্তন স্বাধীন চলক। তো এই স্বাধীন চলকগুলো চাহিদাকে কি করে, প্রভাবিত করে। তাহলে যে স্বাধীন চলকগুলো, চাহিদা হচ্ছে অধীন চলক, এবং চাহিদার উপর প্রভাব বিস্তারকারী স্বাধীন চলকগুলোর যে প্রভাব, তার গাণিতিক রূপটাকে আমরা কি বলবো, চাহিদা অপেক্ষক। বুঝছো নাকি বুঝো নাই। তাহলে চাহিদা নামক অধীন চলকটিকে যে সমস্ত স্বাধীন চলক প্রভাবিত করে, তাদের প্রভাবের গাণিতিক রূপটাকে বলা হবে কি, চাহিদা অপেক্ষক। এখন দেখো আমরা এখানে কিন্তু একটা চাহিদা অপেক্ষক মানে আঁকতে পারি। হ্যাঁ, আঁকতে বলতে আমরা একটা চাহিদা অপেক্ষক প্রেজেন্ট করতে পারি। দেখো এখানে কিউডি, কিউ মানে কোয়ান্টিটি আর ডি মানে কি, ডিমান্ড। কিউডি মানে কি, কোয়ান্টিটি অফ ডিমান্ড। তাহলে কোয়ান্টিটি অফ ডিমান্ড অথবা ডিমান্ডের পরিমাণ বা চাহিদার পরিমাণ ইজ দ্য ফাংশন অফ পিএক্স। ধরো আমরা এখানে এক্স নামক পণ্যের ডিমান্ড নিয়ে কথা বলতেছি। তাহলে এক্স নামক পণ্যের ডিমান্ডের কোয়ান্টিটি বা পরিমাণ ডিপেন্ড করতেছে কার উপর, পিএক্স এর উপর, অর্থাৎ এক্স নামক পণ্যের নিজস্ব দামের উপর। এরপরে আমি হয়তো এখানে পি এ বলতে পারি, ওকে, অল্টারনেটিভ পণ্যের দামের উপর, ওকে। তারপরে ধরো আমি এখানে কি বলতে পারি, রিলেটিভ পণ্যের দামের উপর। এরপরে আমরা বলতে পারি কি, ক্রেতার ইনকামের উপর। এরপরে আমরা কি বলতে পারি, টাইম, সময়ের পরিবর্তনের উপর, ওকে।
তারপরে আমরা কি আর কি বলতে পারি বলো, টেস্টের উপর, হ্যাঁ, যেমন এক এক জাতি এক এক জিনিস পছন্দ করে, তো এরকম ডট ডট আরো অনেক কিছু থাকতে পারে। তার মানে এই যে আমি এটা লিখলাম, এটাই হলো কি চাহিদা অপেক্ষক। বুঝতে পেরেছ? তাহলে আমরা চাহিদা অপেক্ষক কাকে বলে বুঝলাম। তাহলে অপেক্ষক জিনিসটা যখনই তুমি চিন্তা করবে, এখানে কয়টা চলক চলে আসবে? একটা কি অধীন চলক, আরেকটা কি স্বাধীন চলক। অধীন চলক কার দ্বারা প্রভাবিত হয়? তাহলে অধীন চলককে স্বাধীন চলক যে, মানে অধীন চলকের উপর স্বাধীন চলক যে প্রভাব বিস্তার করে, এই প্রভাবের গাণিতিক রূপটাই কি? না, অপেক্ষক। অধীন চলকের উপর স্বাধীন চলকের প্রভাবের গাণিতিক রূপটাকে কি বলা হয়? অপেক্ষক। এখন অধীন চলকটা যদি হয় চাহিদা, তাহলে চাহিদা নামক অধীন চলকের উপর যে সমস্ত স্বাধীন চলক প্রভাব বিস্তার করে, তাদের এই প্রভাবের গাণিতিক রূপটাকে বলা হবে কি? চাহিদা অপেক্ষক। তো আমরা চাহিদা অপেক্ষকটাই যদি সংক্ষেপে, একদম সংক্ষেপে যদি আমরা প্রেজেন্ট করি, পৃথিবীর সবচেয়ে সংক্ষিপ্ত চাহিদা অপেক্ষক হলো এটা। এর চেয়ে ছোট আর চাহিদা অপেক্ষক হয় না। QDX ইকুয়াল ফাংশন অফ PX, অর্থাৎ X নামক পণ্যের ডিমান্ড কত হবে এটা ডিপেন্ড করে বা এটাকে প্রভাবিত করে X নামক পণ্যের নিজস্ব দাম। চায়ের চাহিদা কত হবে এটা নির্ভর করে কার উপর? চায়ের নিজস্ব দামের। এটা হলো একদম সংক্ষিপ্ত চাহিদা অপেক্ষক। তুমি যদি চাও এই চাহিদা অপেক্ষকটাকে টেনে টুনে অনেক বড় করতে পারো, যেমন এইটা। এখানে QDX ইকুয়াল ফাংশন অফ কি? PX, PA, PR, I, T, এরকম আরো অনেক কিছু এখানে অ্যাড করা যেতে পারে। আমরা কি বুঝতে পেরেছি স্যার? ওকে, আচ্ছা দেখো, এখানে আমি কিন্তু চাহিদার পার্টে কি কি বিষয় নিয়ে আলোচনা করব তার একটা লিস্ট করেছি, রাইট? তো এই লিস্টের মধ্যে কি আছে দেখো, আমরা চাহিদা বিধি নিয়ে আলাপ করব, এটা অলরেডি ডান। দাম বাড়লে চাহিদা কমে, দাম কমলে চাহিদা বাড়ে, এটাকেই বলা হয় কি? চাহিদা বিধি। যদি এমনটা না হয়, চাহিদা বিধির ব্যতিক্রম। দেন আমরা চাহিদা অপেক্ষক নিয়ে কথা বলবো, রাইট? ওই যে চাহিদা হলো অধীন চলক, এবং যারা চাহিদাকে প্রভাবিত করে, যাদের কারণে চাহিদা চেঞ্জ হয়ে যায়, তারা সবাই কি? স্বাধীন চলক। তাহলে চাহিদা নামক অধীন চলকের উপর যে সমস্ত স্বাধীন চলক প্রভাব বিস্তার করে, তাদের গাণিতিক রূপ বা চেহারাটাকে আমরা কি বলি? চাহিদা অপেক্ষক, রাইট? তো চাহিদা অপেক্ষকের মধ্যে অধীন চলক কয়টা? একটা, সে কে? চাহিদা। বা স্বাধীন চলক অনেকগুলো, তাই না? যেমন পণ্যের নিজস্ব দাম, ক্রেতার আয়, তাই না? সম্পর্কযুক্ত দ্রব্যের দাম, তারপরে কি সরকারি নীতিমালা, তাই না? তারপরে হলো সময়ের পরিবর্তন, রুচির পরিবর্তন, তাই না? তারপর প্রযুক্তির পরিবর্তন, এরকম আরো অনেক অনেক কিছু আছে যা কি করে? চাহিদাকে প্রভাবিত করে। তো এতগুলো স্বাধীন চলককে আমরা যদি বিবেচনা না করে জাস্ট একটা স্বাধীন চলককে বিবেচনা করি, সেটাকে পণ্যের নিজস্ব দাম। কে স্যার? তাহলে পণ্যের নিজস্ব দামের কারণে পণ্যের নিজস্ব চাহিদা কিভাবে পরিবর্তিত হয়, তার গাণিতিক রূপটাকে বলা হবে কি? চাহিদা সমীকরণ। কি বলা হবে? চাহিদা সমীকরণ। তাহলে আমরা যদি এমন একটা নির্ভরশীলতার সম্পর্ক গাণিতিকভাবে প্রেজেন্ট করি, যেখানে ভিন্ন ভিন্ন দামের বিপরীতে কি পাওয়া যাবে? ভিন্ন ভিন্ন চাহিদার পরিমাণ পাওয়া যাবে, সেই গাণিতিক সম্পর্কটাকে আমরা কি বলবো? চাহিদা সমীকরণ। তো দামের পরিবর্তনের কারণে চাহিদা কিভাবে পরিবর্তিত হয়, তার গাণিতিক রূপটাকে আমরা কি বলবো? চাহিদা সমীকরণ। তো আজকে আমরা কিন্তু এই চাহিদা সমীকরণ কিভাবে প্রস্তুত করা হয় সেটা শিখব। অ্যান্ড দেন আমরা কি করব? একটা চাহিদা সূচি অঙ্কন করব। ডু ইউ নো হোয়াট ইজ টেবল অফ ডিমান্ড বা চাহিদা সূচি? চাহিদা সূচি হলো এমন একটা টেবল, তালিকা বা ছক, যার এক সাইডে তুমি দামকে বসাবা এবং বিপরীত সাইডে কি করবা? চাহিদাকে বসাবা। ওকে, তো এই ছকটাকে বা সূচিটাকে আমরা কি বলবো? চাহিদা সূচি। তো চাহিদা সূচির মধ্যে কয়টা জিনিস দেখানো হয়? দুইটা জিনিস উপস্থাপন করা হয়, এক দাম আর দুই চাহিদার পরিমাণ। এবার আমরা যদি চাহিদা সূচির দামগুলোকে ভূমি অক্ষে বসাই, সরি দামগুলোকে আমরা কোথায় বসাবো? লম্ব অক্ষে। আর চাহিদাকে বসাবো কোথায়? ভূমি অক্ষে। তাহলে চাহিদা সূচি মানে আমরা চাহিদা সূচির দামগুলোকে লম্ব অক্ষে এবং চাহিদাগুলোকে ভূমি অক্ষে বসিয়ে যদি আমরা সংমিশ্রণ বিন্দুগুলো নির্ধারণ করি চাহিদা এবং দামের, এবং সেই সংমিশ্রণ বিন্দুগুলোকে সংযোগ করে রেখাটা নিই, এই রেখাটার নাম হয়ে যাবে কি স্যার? চাহিদা রেখা।
ওকে, আঁকা যাবে না? তো আজকে আমরা কিন্তু এই তিনটা জিনিস করবো, চাহিদার সমীকরণ প্রস্তুত করব বা নির্ণয় করব, দেন চাহিদার সূচি প্রস্তুত করব, দেন চাহিদার রেখা অঙ্কন করব। ওকে, তো চলো আমরা করে ফেলি, আমরা এক্সাম্পলটাতে যাই। মহাসাগর পাড়ি দিতে হচ্ছে। ওকে, আচ্ছা স্যার তোমরা বলো তো, দাম এটাকে আমরা ইংলিশে কি বলবো? প্রাইস, সংক্ষেপে পি। এবং চাহিদার পরিমাণ এটাকে আমরা ইংলিশে বলবো কি? কোয়ান্টিটি অফ ডিমান্ড। কি বলবো? কোয়ান্টিটি অফ ডিমান্ড, সংক্ষেপে কিউ। ওকে, তাহলে দাম হচ্ছে পি বা প্রাইস, আর চাহিদা হলো কি? কোয়ান্টিটি বা কিউ। ওকে, এখন তোমরা সবাই কোয়েশ্চেনের দিকে তাকাও। আচ্ছা বলো তো, তুমি কয়টা দাম দেখতে পাচ্ছ? স্যার দুইটা দাম দেখতে পাচ্ছ, রাইট? আচ্ছা এখানে দুইটা দাম আছে। ওকে, এই দুইটার মধ্যে বলো তো হুইচ ওয়ান ইজ লেটেস্ট অ্যান্ড হুইচ ওয়ান ইজ প্রিভিয়াস? দুইটার মধ্যে মানে লেটেস্ট কোনটা আর পূর্বের কোনটা? আমরা সবসময় নিচেরটাকে কি মনে করবো? লেটেস্ট। ওকে, তাহলে এই দুইটার মধ্যে নিচেকে 50, সো এই 50 হচ্ছে কি? লেটেস্ট প্রাইস। ওকে, বা কারেন্ট প্রাইস। আর 60 হচ্ছে কি স্যার? প্রিভিয়াস প্রাইস। ওকে, তাহলে আমার কারেন্ট প্রাইস হচ্ছে P1 আর প্রিভিয়াস প্রাইস হচ্ছে কি স্যার? P0। ওকে, তো আমরা দুইটা প্রাইসকে P0 এবং P1 বলবো। কাকে P1 বলবো? যেটা লেটেস্ট বা যেটা কারেন্ট। কাকে আমরা 0 বলবো? যেটা প্রিভিয়াস। অনেকে PN লেখে, P0 লেখে, এটা সিম্বল, বাইনারি। তোমরা বাইনারি করো না আইসিটিতে? ধরো আমরা দুইটা ডিজিট, বাইনারি ডিজিট ধরলাম, 0 আর কি 1। তো 1 মানে কি? কারেন্ট বা প্রেজেন্ট বা লেটেস্ট, আর 0 মানে কি? প্রিভিয়াস। ওকে, আর থাকবে না, বিলিভ মি। আচ্ছা এই ক্ষেত্রে বিশ্বাস করতে পারো, আগেরগুলো অবিশ্বাস করছে। এখানে কয়টা প্রাইস আছে? দুইটা। ওকে, তো এই দুইটা প্রাইসের মধ্যে নিচের যেটা, সেটাকে আমরা কি বলবো? কারেন্ট প্রাইস বা P1। ওকে, আর পূর্বের যেটা, ওটাকে আমরা কি বলবো? P0, প্রিভিয়াস প্রাইস বা P0। তাহলে দেখো তো স্যার এখানে চাহিদা কয়টা আছে? দুইটা। তাহলে এই যে নিচের যেটা, এটা হলো কি? লেটেস্ট, Q1, আর এটা কি হবে? প্রিভিয়াস, Q0। ওকে স্যার, তো যখনই আমরা চাহিদা সমীকরণ নির্ণয় করব, যদি তোমাকে বলে চাহিদা সমীকরণ নির্ণয় করো, এবং এইভাবে যদি দুইটা দাম এবং দুইটা চাহিদা দেয়া থাকে, ওকে, তখন তুমি কি করবা? এই দুইটার মধ্যে একটাকে কি ধরবা? P1, আর একটাকে কি ধরবা? P0। নিচেরটাকে P1 ধরবা, তার আগেরটাকে P0 ধরবা। সেম ভাবে নিচেরটাকে কি ধরবা? Q1, উপরটাকে। ওকে, কেউ যদি এটাকে P1 এটাকে P0 ধরো, এটাকে Q1 এটাকে Q0 ধরো, অঙ্ক হবে? অফকোর্স হবে। ধরো আমরা চাইলে এইভাবে P1 এটাকে P0 ধরলাম, এটাকে Q1 এটাকে Q0 ধরলাম, স্যার তারপরে অঙ্কটা হবে। তবে হবে না কখন জানো? যারা এটাকে P1 এটাকে P0 ধরছো, এই জায়গায় এসে উল্টা করলা, এখানে Q1 দিলে এটাকে Q0 দিলাম, বাস কাটা যাবে, অঙ্ক হবে না। হ্যাঁ, তার মানে তোমার কি কি হইতে হবে? এটাকে P1 ধরলে এটাকে Q1 ধরতে হবে। ওকে, আবার এটাকে P0 ধরলে এটাকে Q0 ধরতে হবে। অর্থাৎ P0 বিপরীতে Q0 থাকবে, P1 এর বিপরীতে Q1 থাকবে। বুঝছো? এলোমেলো হলে হবে না। ওকে, আর এটা হলো একটা চাহিদা সূচি, কারণ দামের বিপরীতে কি দেয়া আছে? চাহিদা দেয়া আছে। তো এর জন্য আমি বললাম যে এত কনফিউজ হওয়ার দরকার নেই, নিচেরটাকে লেটেস্ট ধরো, উপরেরটাকে প্রিভিয়াস ধরো। এখানে নিচেরটাকে লেটেস্ট ধরো, আর উপরেরটাকে কি ধরবা? প্রিভিয়াস ধরবা, বাস হয়ে গেল, তাই না? আচ্ছা আমি যা বলি তাই যে মনে করে একদম সবাই মানে এমন না, বাট আমি তোমাদেরকে মানে কনফিউজ যেন না হও, এর জন্য আমি আর কি জিএস ওয়েতে একটা কিছু বলি আর কি। ওকে, এখন আসো আমরা আচ্ছা আমি এখন আর ক্লাসটা যেহেতু এমনি বড় হয়ে গেছে, আমি শেষ করব দ্রুত, আমি ঘ করাই। হ্যাঁ, তো এখানে কি বলছে? উদ্দীপকের আলোকে চাহিদা সমীকরণ নির্ণয় করো। তো আমরা এখন কি করব স্যার? চাহিদা সমীকরণ নির্ণয় করব। ওকে, আচ্ছা চাহিদা সমীকরণ নির্ণয় করার জন্য আমার কয়টা জিনিস দরকার? একটা কি? কিউ অর্থাৎ চাহিদা, আরেকটা কি? পি অর্থাৎ দাম।
এন্ড বলো এই দুইটার মধ্যে কে স্বাধীন? দাম। কে অধীন? যে অধীন সে বামে থাকবে, আর যে স্বাধীন সে ডানে থাকবে। যে আমরা তো সমীকরণ বলতে একটা ইকুয়াল চিহ্ন বুঝি, তো ইকুয়াল চিহ্নের বামে কে থাকে? অধীন। আর ডানে কে থাকে? স্বাধীন। তাহলে অধীন এখানে কে? ওকে, তাহলে দেখো আমি এখানে লিখি, হ্যাঁ, গ। আচ্ছা দেখো আমরা জানি, ওকে, আমরা জানি এই যে ইকুয়াল চিহ্ন, রাইট? আচ্ছা, এই ইকুয়াল চিহ্নের বামে কে থাকবে? কিউ, কারণ কিউ হচ্ছে কি? অধীন চলক চাহিদা। ডানে কে থাকবে? পি, কারণ পি হলো স্বাধীন চলক, রাইট? এখন দেখো কিউ মাইনাস কিউ, কিউ মাইনাস কিউ, আর এই সাইডে কি হবে? পি মাইনাস পি, পি মাইনাস পি। আয়সা মনে মনে ভাবতেছে আমি মনে হয় পাগল হয়ে গেছি। না, হই নেই। হ্যাঁ, তাহলে কিউ মাইনাস কিউ, কিউ মাইনাস কিউ ইকুয়াল পি মাইনাস পি, পি মাইনাস পি। এর চেয়ে সহজ সূত্র দুনিয়ার কোথাও আছে? আছে? আচ্ছা, এবার আসো আমরা কি করব। দেখো এই কিউ কিউ রাখবো, বাট এটাকে দিব 0, এটাকে দিব 0, এটাকে দিব কি? 1। কিউ কিউ 0, কিউ 0, কিউ 1। তাহলে এটা কি হবে? পি পি থাকবে, এটা কি হবে? পি 0, এটা হবে পি 0, এটা হবে কি? পি 1। বুঝছি আমরা? বাস, ফর্মুলা হয়ে গেছে। এই কিউ কিউই থাকবে, বাট এই কিউটা কি হয়ে যাবে? 0। আবার এটা 0, এটা কি? 1। আগে 0 পরে 1, এরকম। এই যে কিউ 0, কিউ 1, পি 0, পি 1। আর এটা পি, এটা কি? কিউ, এটা মাইনাস কি? কিউ 0, পি পি 0। বুঝছো? তাহলে কিউ মাইনাস কিউ 0, কিউ 0 মাইনাস কিউ 1। এটা আমি যেই অর্ডারে সাজালাম ঠিক এটাকেও আমি সেইভাবেই কিন্তু সাজাইছি, পি মাইনাস পি 0, পি 0 মাইনাস পি 1। ওকে, এখন বলো তো আমি কি কিউ 0 এর মান জানি? তাই না? আচ্ছা, আমি কি কিউ 1 এর মান জানি? ইয়েস। কিন্তু আমি কি কিউ এর মান জানি? নো। তাহলে কিউ কিউ এর মধ্যে থাকবে, বাকিগুলোর যাদের মান জানি বসাই দিব। সেম আমরা পি 0 এর মান জানি, পি 1 এর মান জানি, এগুলো বসাবো। আমরা কি পির মান জানি? তাহলে পি পির মতোই থাকবে। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমরা এখানে কি লিখতে পারি? বা কিউ মাইনাস কিউ 0, রাইট? কিউ 0 কত বলো? 80। আর নিচে কি হবে? 80 মাইনাস 100, পি মাইনাস 60 ডিভাইডেড বাই 60 মাইনাস 50। ঠিক আছে স্যার? বা কিউ মাইনাস 80, এখানে কি হবে? মাইনাস 20, পি মাইনাস 60 ডিভাইডেড কত? 10। ওকে, বা স্যার এবার আমরা কি করব? আর গুণন করব, রাইট? তাহলে যে কিউ মাইনাস 80 কে গুণ দিবা কি দিয়ে? 10 দিয়ে। তার মানে 10 ইন্টু কিউ মাইনাস 80 ইকুয়াল পি মাইনাস 60 কে গুণ দিবা কি দিয়ে? মাইনাস 20 দিয়ে। তাহলে এই যে এই উপরেরটাকে এই নিচেরটা দিয়ে গুণ, আবার এই নিচেরটাকে উপরেরটা দিয়ে গুণ। তাহলে আমরা এখানে মাইনাস 20 পি মাইনাস 60 লিখলাম। ওকে, এখন আমরা যদি কিউকে 10 দিয়ে গুণ দিই তাহলে হবে কি? 10 কিউ। মাইনাস মাইনাসই থাকবে। 80কে 10 দিয়ে গুণ দিলে কত হয়? 800। মাইনাস 20কে পি দিয়ে গুণ দিলাম, মাইনাস 20 পিউ পি। আচ্ছা, মাইনাসে মাইনাসে কি? প্লাস। দেখো এটার আগে কিন্তু মাইনাস ছিল না, এই জন্য এই মাইনাস মাইনাসই রয়েছে। বাট এখানে মাইনাস, এখানে কি? মাইনাস। তাহলে মাইনাসে মাইনাসে কি হলো? প্লাস। আর 60কে 20 দিয়ে গুণ দিলে কত হয়? 1200। ওকে, এখন আমরা জাস্ট কিউকে রাখবো বাদিকে, আর কাউকে না। হ্যাঁ, তাহলে আচ্ছা আপাতত 10 কিউকে রাখি ইকুয়াল মাইনাস 20 পি প্লাস 1200 প্লাস 800, বা 10 কিউ ইকুয়াল মাইনাস 20 পি প্লাস কত হবে? 2000। ওকে, বা তো আমরা জাস্ট কিউকে রাখবো। হ্যাঁ, তো কিউ এটার সাথে 10 কি আকারে আছে? গুণ। আর আমরা জানি যদি সাইড চেঞ্জ হয় কি হয়ে যাবে? ভাগ। তাহলে আমরা কিউকে রাখলাম, এই ডানে যা আছে তাই লেখো, মাইনাস 20 পি প্লাস 2000। এই 10 নিচে আসলে কি হবে? ভাগ হয়ে যাবে। আমরা কি বুঝতে পারতেছি? বা কিউ ইকুয়াল, এখন দেখো আমরা কিন্তু চাইলে ভেঙে দিতে পারি, রাইট? আচ্ছা দেখো আমরা কিভাবে ভাঙতে পারি? মাইনাস 20 পি বাই 10, এরপরে এখানে প্লাস আছে, প্লাস দিলাম, 2000 বাই 10 হলো। আচ্ছা
বা না ওইখানে ওইভাবে না করে এটা করো, এটা বেটার হয়। আমি বোঝানোর জন্য করতেছি, কেউ যদি ডিরেক্ট করতে পারো করো, বাট ডিরেক্ট করতে যে আবার ভুল করে ফেলো না। হ্যাঁ, এখন দেখো এখানে আমরা কি করব, তাহলে 20কে 10 দিয়ে ভাগ দিলে কি হয়, -2p প্লাস এখানে কি হবে 200। বুঝতে পারছো? অতএব কিউ ইকুয়াল কি হচ্ছে, আমরা ওই যে 200কে সামনে রাখলাম, -20p পিছে রাখলাম, এটাই অ্যান্সার। এবার আসো আমরা এবার ঘ করব। হ্যাঁ, তো গত শেষ আমরা কি করলাম, আমরা চাহিদা সমীকরণ প্রস্তুত করলাম। ওকে, এখন আমরা ঘ করব। ঘতে আমরা কি করব বলো তো? দেখো, কাল্পনিক তথ্য ব্যবহার করে একটি চাহিদা সূচি প্রস্তুত করো অ্যান্ড দেন চাহিদা রেখা অঙ্কন করো। তাহলে আমরা এট ফার্স্ট চাহিদা সূচি প্রস্তুত করব, তারপরে গিয়ে কি করব, চাহিদা রেখা অঙ্কন করব। আচ্ছা, তাহলে চাহিদা সূচি যদি আমরা আঁকতে চাই, হ্যাঁ, তো চাহিদা সূচি মানে কি? এটা একটা চাহিদা সূচি না? এটা তো একটা চাহিদা সূচি, রাইট? তো এই চাহিদা সূচিটার মধ্যে কয়টা দাম আছে? কয়টা চাহিদা আছে? দুইটা দাম, দুইটা চাহিদা দেয়া আছে, অর্থাৎ দামের বিপরীতে কি দেয়া আছে, চাহিদা। তো আমরা এখন আরেকটা চাহিদা সূচি করব, বাট শুধু এখানে দুইটা আছে, আমরা এই দুইটাই না, আমরা হয়তো আরো বেশি ইনফরমেশন ইউজ করব। ওকে, আরো বেশি। আচ্ছা, এই দুইটা দামের মধ্যে তুমি যখন চাহিদা সূচি করবে, একটা ট্রিক্স বলি। হ্যাঁ, দাম বাড়লে কি হয়, চাহিদা কমে। সো বেশি দাম ধরলে মানে তোমার রেজাল্টটা উল্টাপাল্টা আসতে পারে, নেগেটিভও হয়ে যেতে পারে চাহিদা, তখন বিপদে পড়বা। এর চেয়ে ভালো যখন তুমি চাহিদা সূচি তৈরি করবা, তখন প্রশ্নে যে দাম আছে তুমি তার চেয়ে কম কম দাম ধরে নিবা। এটা কাল্পনিক, মানে প্রশ্নে তো আর দাম দেয় নেই যে দাম এত 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 হলে চাহিদা সূচি তৈরি করো, ভালোই তো না? তাহলে ওই দামগুলো দিয়ে চাহিদা বের করে ফেলতা। বাট এখন কি তুমি এটা করতে পারবা? পারবা না। কেন পারবা না? কারণ এখানে তো দাম দেয় নেই। তাহলে দাম তোমার নিজের মতো করে কি করতে হবে, ধরতে হবে। তো এখন তুমি দাম ধরবা, তো দাম কিভাবে ধরবা? মানে এই দুইটার মধ্যে দাম ছোট কোনটা? আচ্ছা, তাহলে আমরা 50 থেকে স্টার্ট করি। হ্যাঁ, তাহলে ধরি, আচ্ছা দাম 50, আমরা কত করে কমাবো? 5 করে। ওকে, তাহলে দাম 50, 45, 40, 35 এবং 30 ধরে একটি চাহিদা সূচি প্রস্তুত করা হলো। ওকে, তো আমরা চাহিদা সূচি এখন প্রস্তুত করব। আমরা ধরে নিলাম দাম 50, 45, 40, 35, 30। এই যে আমরা দাম কমাচ্ছি কেন? আচ্ছা, আমরা যখন চাহিদা নিয়ে কথা বলবো, আমরা নিজেদেরকে কি মনে করব? ক্রেতা। আমরা কি চাই? দাম যেন কমে, এর জন্য আমরা কমাচ্ছি। আর যদি আমরা জোগাড় নিয়ে কথা বলি, আমরা কি বিক্রেতা, তখন আমরা দাম কি করব? বাড়াবো। ওকে, আমরা আরে আচ্ছা চলো আমরা এটা কমপ্লিট করি। হ্যাঁ, তো আমরা এখন কি করব বলো? আমরা এখন চাহিদা সূচি প্রস্তুত করব। তো চাহিদা সূচি যদি প্রস্তুত করতে চাও, এই শুধু দাম জানা থাকলেই হবে নাকি চাহিদাও লাগবে? তো আমরা এখানে লিখি। হ্যাঁ, চাহিদা সমীকরণটা আগে আমরা লিখে নিই। হ্যাঁ, চাহিদা সমীকরণ। আচ্ছা বলো, চাহিদা সমীকরণটা কেমন বলো তো? কিউ ইকুয়াল, এই যে আমরা এখানে পেয়েছি না, 200 - 2p, এটা না? আচ্ছা, তাহলে এখন আমরা লিখি যখন, তার মানে এখানে পি মানে কি? দাম। তার মানে আমি দাম চেঞ্জ করলে কি পাবো? কি পাবো? তাহলে যখন দাম অর্থাৎ পি ইকুয়াল কয় টাকা? 50 টাকা। কিউ ইকুয়াল কত বলো? 200 - 2 × 50 ইকুয়াল 100 একক। হলো? তাহলে এই যে কিউ ইকুয়াল 200 - 2p, তাহলে কিউ এই যে 200 - 2p মানে কি? প্রাইস কত? 50। তাহলে 50কে আমি 2 দিয়ে গুণ দিলে কত হয়? 100। তো 200 থেকে 100 বাদ দিলে কত? 100। সেম, যখন দাম পি ইকুয়াল কত? 45 টাকা, কিউ ইকুয়াল কত হবে? 200 - 2 × 45। 45 মানে কত? 90। তার মানে এখানে কত হয়? 110 একক। যখন দাম, হ্যাঁ, পি ইকুয়াল কত? 40,
টাকা, কিউ কত হবে 40 ইকুয়াল কত 80 না 120 টাকা, সরি একক ওটা, তাই না বলো? আচ্ছা যখন দাম পি ইকুয়াল কত 35 টাকা, কিউ ইকুয়াল কত হবে 200 মাইনাস 2 ইন্টু 35, তো 35 দুগুণে কত 70, তাহলে এখন কত হবে 140 একক। যখন দাম পি ইকুয়াল 30 টাকা, কিউ ইকুয়াল 200 মাইনাস 2 ইন্টু 30, এখানে 60, তাহলে এখানে কত হয়? আচ্ছা এটা 130 হবে, আর এখানে কত হবে 140 একক। ওকে, তাহলে দেখো আমার এই যে চাহিদা সমীকরণটা জানা থাকার কারণে আমি জাস্ট পির মান চেঞ্জ করে দিচ্ছি, পেয়ে যাচ্ছি কাকে কিউকে। অর্থাৎ পি জানা থাকলে আমি কাকে পেয়ে যাব কিউ, জাস্ট এই সমীকরণটার মধ্যে আমি পির মান বসাবো, তাই না বলো? এই যে এখানে যদি আমরা এইভাবে লিখি যে কিউ ইকুয়াল 200 মাইনাস 2p, এই তো দেখো এই যে 200 সব জায়গায় আছে, মাইনাস সব জায়গায় আছে, 2 সব জায়গায় আছে, শুধু চেঞ্জ হচ্ছে কে পি। আর আমরা জানি 2 আর পি কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে, রাইট? ওকে, সো আমরা কিউ এর মান পেয়ে গেলাম। এখন আমরা কি করব বলো দেখি? এখন এই যে পি গুলোকে আমরা বসাবো বাঁ সাইডে, আর কিউ গুলোকে বসাবো কোথায় ডান সাইডে। কি পেয়ে যাব? চাহিদা সূচি। কি পেয়ে যাব? চাহিদা সূচি। তাহলে আমরা এখন লিখতে পারি হ্যাঁ 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 স্যার, আচ্ছা তাহলে তাহলে আমরা এখানে কি লিখবো বলো তো? আচ্ছা আমরা এখন চাহিদার সূচি প্রস্তুত করব, তাই না? আচ্ছা স্যার একটু দেখো প্লিজ। আচ্ছা দামকে আমরা কি বলতেছি পি, আর চাহিদাকে আমরা কি বলতেছি কিউ। ওকে, তো এটা হলো দাম আর এটা হলো চাহিদা। ওকে, আচ্ছা এখন বলো দাম কত 50, তখন চাহিদা কত 100। দেখো এটার সাথেও মিলে গেছে 50 আর 100, রাইট? আচ্ছা এরপরে বলো কত 45, এখানে কত 110, তাই না? এটা হলো টাকা আর এটা হলো একক। দেন 40 টাকা, এখানে কত হবে 20 একক। তারপর 35 টাকা 130 একক। দেন 30 টাকা, এখানে 140 একক। বুঝতে পেরেছ? ওকে, আচ্ছা তাহলে আমরা চাহিদা সূচি পেয়ে গেলাম, তাই না? আচ্ছা এখন আমরা কি করব? চাহিদা রেখা আঁকবো, তাই না? তাহলে আমরা এখানে কি লিখতে পারি যে দাম, আচ্ছা দাম মানে কি পি নাকি? পি লম্ব অক্ষে এবং চাহিদা পরিমাণ, এবং চাহিদার পরিমাণ কিউ ভূমি অক্ষে বসিয়ে চাহিদা রেখা অঙ্কন করা হলো। আচ্ছা আমরা আর একটু বলতে পারি চাহিদা রেখা অঙ্কন করা হলো, তাই না বলো স্যার? আচ্ছা এখন আমরা চাহিদা রেখা অঙ্কন করব। আচ্ছা চাহিদা রেখাটা যদি আমরা অঙ্কন করতে চাই তাহলে আমাদের কয়টা তথ্য লাগতেছে বলো তো? দুইটা। একটা কি দাম, আর একটা কি চাহিদা। দামকে কোথায় বসাবো? ভূমি লম্ব অক্ষে, আর চাহিদাকে ভূমি অক্ষে, রাইট? আচ্ছা ঠিক আছে, তো আমরা দেখি তাহলে আমরা এখানে লিখলাম
যে চাহিদা সূচির দামকে বসাবো কোথায়? লম্ব অক্ষে। এই যে দেখো আমি একটা কোণ আঁকতেছি এখানে, এটা কি স্যার একটা কোণ, রাইট? আচ্ছা এটা একটা কোণ। এখন আমরা কি করব? দামকে লম্ব অক্ষে বসাবো। এই যে ও এক্স এটা হলো ভূমি, আর ও ওয়াই এটা কি? লম্ব। এখন আসো আমরা লম্ব অক্ষে বসাই। আচ্ছা এখানে সর্বোচ্চ 50, সর্বনিম্ন কত? আচ্ছা আমরা 5 করে নিব। আচ্ছা নিতে পারি, ধরো এটা হলো কত? আচ্ছা এইখানে আমার আরেকটু স্পেসটা আরেকটু বড় দরকার। আচ্ছা এটা হলো ও এক্স, এটা হলো ও ওয়াই। হ্যাঁ, তো আমরা ওকে আমরা স্টার্ট করি। ভূমি অক্ষ, লম্ব অক্ষ, এটা হলো দাম পি, আর এটা কি? চাহিদা কিউ। আচ্ছা আমার এখানে আমরা 30 থেকে 50 পর্যন্ত যাব, রাইট? আচ্ছা ধরো আমি এইভাবেই নিলাম, এটা নিলাম 30। 5 করে আমরা যাব। 10 করে গেলে তুমি বিপদে পড়ো, আমার মতে 5 করে গেলে বেটার। আচ্ছা 30 দেন। আচ্ছা আমরা একদম সমান সমান আর কি জায়গা নিই। হ্যাঁ, এটা যতটুকু 40, 45, 50 প্রায় সমান হয়েছে না? 30, 35, 40, 45, 50। ওকে, এবার আমরা চাহিদাগুলো দেখি। ওকে, ধরো আমরা এটাকে ধরলাম সাপোজ 100, 110, 120, 130, 140, তাই না? 110, 120, 130, 140। ওকে, তারপরে আমার ব্যবধানগুলো কি করতে হবে? এটা আমরা এইভাবে দিয়ে দিতে পারি। হ্যাঁ, আমাদের ব্যবধানগুলো কি করতে হবে? সমান সমান করে নিতে হবে। ওকে, আচ্ছা এবার দেখো যখন তোমার দাম 50 টাকা, চাহিদা কত? 100। এই যে দেখো, এই যে দাম 50, এই চাহিদা কত? 100 না? এখানটা না? তাহলে সংমিশ্রণ বিন্দু কোনটা? এই যে এটা পেলাম। আচ্ছা তাহলে দামের থেকে রেখা টানবা, চাহিদার থেকে রেখা টানবা, যেখানে ছেদ করবে ওইটাই সংমিশ্রণ বিন্দু। ওকে, দাম যখন 45, চাহিদা তখন কত? 110, তার মানে 45 এটা না? তাহলে এখান থেকে 110 কোনটা? এটা। এই যে এখান থেকে এটা হলো সংমিশ্রণ বিন্দু। ওকে, আবার দাম কত? 40, চাহিদা কত? এটা। এটা হলো সংমিশ্রণ বিন্দু, রাইট? আমরা কি সংমিশ্রণ বিন্দুগুলো পাচ্ছি? তারপরে কত? 35। আচ্ছা আমি যেহেতু বোর্ডে আঁকতেছি, এটা একটু এলোমেলো হইতেই পারে, বাট তোমরা কিন্তু অ্যাকুরেটলি লেখো। হ্যাঁ, আর তখন কত? এখানে 130। ওকে, অ্যান্ড দেন এখানে কত? যখন 30, এখানে কত? ওকে স্যার, বুঝতে পেরেছ? এবার আমরা কি করবো বলো তো? আচ্ছা ধরো আমরা নাম দিই, এই বিন্দুটার নাম এ, এটা বি, এটা সি, এটা কি ডি, এটা ই। এখন আমরা এই সংমিশ্রণ বিন্দুগুলোকে কি করব? যোগ করব। এই যে যোগ করে আমরা যে রেখাটা পেলাম, এই রেখাটার নামই হলো চাহিদা রেখা। আচ্ছা আমরা কিভাবে লিখি বলো তো? বা থেকে ডানে, রাইট? তাই না? তো আমরা সবসময় বা থেকে ডান দিকে যাই। তো আমরা রেখাটাও বা থেকে ডানে চিন্তা করবো। ধরো এটা একটা মাথা রেখার, এটা আরেকটা। এখন তুমি কিভাবে চিন্তা করবা? দেখো এই দুইটা হাতের মধ্যে আমার কোনটা বা? এটা। কোনটা ডান? এটা। তার মানে আমি বা থেকে ডানে আসছি। তাহলে বা থেকে ডানে রেখাটা কি? নিম্নগামী। কি স্যার? নিম্নগামী। তার মানে ডি, এটাও ডি প্রাইম, অর্থাৎ প্রাইম দেওয়া হবে যেদিকে রেখাটা গেছে। যদি আমি বলি এটা, তাহলে এটা কি বা, আর এটা কি ডান। তার মানে এটা কি ডান দিকে কি ঊর্ধ্বগামী। বুঝতে পারছো?
তাহলে রেখা বা থেকে ডানে নিম্নগামী হইতে পারে, আবার বা থেকে ডানে ঊর্ধ্বগামী হইতে পারে। তবে চাহিদা রেখাটা কি হবে? বা থেকে ডানে নিম্নগামী হবে। তো রেখা নিম্নগামী হওয়ার রিজন কি বলো? দাম বাড়লে চাহিদা কি বাড়ে না কমে? দাম কমলে চাহিদা। তাহলে যে ভূমি অক্ষে চাহিদা, লম্ব অক্ষে দাম, এদের সম্পর্কটা পজিটিভ না নেগেটিভ? তাহলে ভূমি অক্ষে যিনি আর লম্ব অক্ষে যিনি, এদের মধ্যে যদি সম্পর্কটা হয় নেগেটিভ, তাহলে রেখাটা কি হবে? বা থেকে ডানে নিম্নগামী হবে। আর যদি সম্পর্কটা পজিটিভ হয় তাহলে ডান দিকে ঊর্ধ্বগামী হবে। ওকে, তো আমরা কি বুঝতে পারছি? এখন এই যে চিত্রটা আঁকছো, ভালো কথা, চিত্রটা আঁকার পর এখানে কিন্তু এক্সপ্লেনেশনটা লিখতে হবে যে তুমি এই চিত্রটা কিভাবে আঁকছো। যদি এক্সপ্লেনেশন না দাও তোমাকে কিন্তু মার্কস দিবে না। হ্যাঁ, তাহলে দেখো আমি এক্সপ্লেনেশনটা একটু লিখে দিই কিভাবে। হ্যাঁ, সমস্যা আছে? ওর তো আবার এক্সট্রা ক্লাসও আছে, করবা আজকে? আচ্ছা ঠিক আছে। তোমার আম্মু আসছে? আচ্ছা আচ্ছা, দেখো এখানে দেখো তো কি যেন বুঝাচ্ছিলাম? ও মানে এক্সপ্লেনেশনটা। আচ্ছা আমি এক্সপ্লেনেশনটা একটু বলি। মুখে বলে দিব? এটা লিখতে পারবা? দেখো আমরা কিন্তু এইভাবে লিখবো যে দাম যখন 50 তখন চাহিদা 100 একক। দাম যখন 50 টাকা, চাহিদা তখন 100 একক, যার সংমিশ্রণ বিন্দু হচ্ছে এ। ঠিক আছে, এই কথাটা মানে প্রথম চাহিদাটা আমরা এক্সপ্লেন করলাম। দাম যখন 50 টাকা, চাহিদা তখন 100 একক, যার সংমিশ্রণ বিন্দু কত? যার সংমিশ্রণ বিন্দু হচ্ছে এ। এই কথাটুকু লেখার পর আমরা কি লিখবো জানো? যে অনুরূপভাবে দাম যখন 45, 40, 35 ও 30, তখন চাহিদা যথাক্রমে 100, 110, 120, 130 এবং 140, যার সংমিশ্রণ বিন্দু যথাক্রমে বি, সি, ডি এবং ই। এবার সংমিশ্রণ বিন্দু এ, বি, সি, ডি এবং ই কে সংযোগ করে যদি একটা রেখা অঙ্কন করা হয়, এই রেখাটি হচ্ছে চাহিদা রেখা, যার ঢাল ডান দিকে নিম্নগামী। ওকে স্যার, পারা যাবে? গুড, তাহলে সবাই বুঝতে পেরেছো?